নমস্কার। আজকের বিশেষ প্রতিবেদন স্বাধীনতা দিবসের ভাবনা, বৃদ্ধ গণতন্ত্র। কলমে অধ্যাপক ডক্টর শিবাজি বসু, কণ্ঠে আমি মৌসুমী মুখোপাধ্যায়। ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে অখণ্ড ভারতবর্ষ দু টুকরো হয়ে যখন 1947 সালের 15ই আগস্ট স্বাধীন ভারতের জন্ম হলো, সেদিন থেকেই নূতন রাষ্ট্র কাঠামো গঠনের যে শব্দটির উপর সর্বাধিক জোর দেওয়া হয়েছিল তা হলো গণতন্ত্র, ডেমোক্রেসি। নতুন ভারতের ন্যাশন বিল্ডার্সরা নিজেদের অভিজ্ঞতা দিয়ে উপলব্ধি করেছিলেন স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা দেশে নৈব চ। নতুন ভারত পরিচালিত হবে জনগণের দ্বারা, নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা। কি দেশ কি রাজ্য, এমনকি সমস্ত প্রতিষ্ঠান পরিচালিত হবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের সেই বিখ্যাত উক্তি, গভর্নমেন্ট অব দি পিপল, বাই দি পিপল অ্যান্ড ফর দি পিপল, অর্থাৎ দেশ বা সরকার পরিচালনায় জনগণের অংশগ্রহণ সুনিশ্চিত করা। আরও ভালো করে বললে বলা যায়, নূতন ভারত সরকার হবে এ সিস্টেম অব গভর্নমেন্ট বাই দ্য পিপল দেমসেলভস। গণতন্ত্র কি, কাকে কি বলা যায়, এসব তাত্ত্বিক কথায় যাচ্ছি না। 1949 সালের 26শে নভেম্বর নতুন সংবিধান গৃহীত হয়, আর 1950 সালের 26শে জানুয়ারি থেকে নতুন সংবিধান সারা দেশে চালু হয়। সারা দেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1952 সালে। সেই থেকে নিয়মিত সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশের কেন্দ্র সরকার গঠিত হয়ে আসছে। সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 2024 সালে। দেশের প্রাপ্তবয়স্ক নাগরিক বৃন্দ ভোটাধিকারের মাধ্যমে সুযোগ নিয়ে ভোটদান করেছেন। ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হলেই কি দেশের গণতন্ত্র মজবুত হয়ে যায়? স্বাধীন ভারতের গণতন্ত্রের বয়স নয় করে 73 বছরে পড়ল। বলা যায় বৃদ্ধ গণতন্ত্র। 73 বছরের গণতন্ত্র কি পরিপক্ক হলো, না ক্রমশ নড়বড়ে হয়ে উঠেছে বয়সের ভারে? এই নিয়েই এবারের প্রবন্ধ। নতুন সংবিধান গৃহীত হবার পর প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1952 সালে। স্বাধীন দেশের প্রথম সাধারণ নির্বাচনে মাত্র 45.7% নির্বাচক নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। মনে রাখতে হবে, সেই সময় নির্বাচকদের ন্যূনতম বয়স 21 বছর করা হয়েছিল। সদ্য স্বাধীন দেশে যেখানে অত্যন্ত আনন্দের সঙ্গে সমস্ত নির্বাচক ভোটদানে অংশগ্রহণ করার কথা, সেখানে মাত্র 45.7% নির্বাচক ভোটদানে অংশগ্রহণ করেছিলেন। কেন, এই প্রশ্ন থেকেই যায়। যাই হোক, তারপর থেকে সংবিধানের নির্দেশ মেনে এ পর্যন্ত 18তম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষ লোকসভার সদস্য নির্বাচনে এই পর্যন্ত কখনোই 65% বেশি নির্বাচক অংশগ্রহণ করেননি। 1984 সালের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড জনিত আবহাওয়ায় সাধারণ নির্বাচনেও মাত্র 64.1% নির্বাচক ভোটদান করেছিলেন। সর্বোচ্চ ভোট পড়ে 2024 সালের 18তম সাধারণ নির্বাচনে, অর্থাৎ এ পর্যন্ত সর্বশেষ লোকসভা ভোটে ভোট পড়েছে মাত্র 66.33%। অর্থাৎ প্রায় 34% নাগরিক দেশ গঠনে বা দেশের সরকার পরিচালনায় অংশগ্রহণ করেনি। প্রায় 96 কোটি নাগরিকের মধ্যে মাত্র 66.33% নাগরিক ভোটদান করেছেন, যা মোটেই কাঙ্ক্ষিত নয় 79 বছরের একটা স্বাধীন দেশে। আর মাত্র কয়েকদিন পরেই সারা দেশ জুড়ে 79তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে। দেশ গঠনে বা দেশের সরকার গঠনে কেন এখনো দেশের নাগরিকদের এত অনীহা? আবার দেখুন, দেশের অঙ্গরাজ্যগুলিতে কিন্তু সমহারে ভোটে অংশগ্রহণ করেনি। বিভিন্ন রাজ্যে ভোটদানের হারেও রকমফের রয়েছে। এই যেমন ধরুন, পশ্চিমবঙ্গ, কেরালা, ত্রিপুরা সহ কয়েকটি রাজ্যে বরাবরই ভোটদানের হার সাধারণ গড় ভোটদানের চেয়ে বেশি। 2024 সালের শেষ সাধারণ নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটদানের হার ছিল 79.29%। এই পার্থক্যটি হলো কেন বা হচ্ছে কেন?
এমনটা তো হবার কথা নয়। দেশের নাগরিকদের সুশিক্ষিত সচেতন করে তোলার দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে দেশের সরকারের হাতে। রাজ্য সরকারগুলিও দায় এড়িয়ে যেতে পারে না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক প্রভাত দত্ত সঙ্গত কারণেই বলেছেন, এখনও রাষ্ট্র তার আইন কানুন নিয়ে দেশের নাগরিকদের কাছে পৌঁছাতে পারেনি। ফলে দেশের বিপুল সংখ্যক মানুষ দেশের আইন কানুন নিয়ম নীতির বিষয়ে অন্ধকারে। অর্থাৎ দেশকে শক্তিশালী করতে হলে দেশের মানুষকে আগে শক্তিশালী করতে হবে। ফলে এখনও এই ৮০ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে একটি রাষ্ট্রের নাগরিকদের হাজারো সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাই বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী গুনার মেরডাল ভারতকে সফট স্টেট বলে ব্যাখ্যা করেছেন। এখনও বিপুল সংখ্যক মানুষ শিক্ষার আলো পায়নি। এখনও বিপুল সংখ্যক মানুষ দুবেলা পেট ভরে খেতে পায়নি। এখনও কেন প্রায় ৩০% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করেন? এর জবাব তো দিতে হবে কেন্দ্র সরকারকে। এত বছর দেশ স্বাধীন হলো কেন এখনও এই প্রশ্নগুলির সম্মুখীন হতে হচ্ছে আমাদের? বলা হচ্ছে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়ে নির্বাচক তথা নাগরিকদের কথা বেমালুম ভুলে যান নির্বাচিত সদস্যরা। এই অভিযোগ একেবারে উড়িয়ে দেবার নয়। 1952 সালে প্রথম সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম কেন্দ্র সরকারের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু যেভাবে দেশ গঠনে নিজেকে সঁপে দিয়েছিলেন, তারপর থেকে আর কোনো প্রধানমন্ত্রী বা তার শাসক দল দেশ গঠনে এগিয়ে আসেননি। তার অনেক কারণ থাকতে পারে। সেই কারণ অনুসন্ধান করতে যাব কেন একটি প্রত্যন্ত গ্রামের মানুষ? নেহেরুর পর সবকটি শাসক দলের একমাত্র ধ্যান জ্ঞান হয়ে দাঁড়িয়েছে ক্ষমতা দখল আর ক্ষমতা ধরে রাখার লড়াই। কিভাবে বিরোধী রাজনৈতিক দলকে কুপোকাত করে ক্ষমতার কুর্সিতে বসা যায় তাই নিয়েই চিন্তা ভাবনা শাসক দলের। আমরা লক্ষ্য করেছি কিভাবে নির্বাচনী ময়দানে রাজনীতি অর্থনীতির বদলে অকথা কুকথার লড়াই হয়। অশিক্ষিত অর্ধশিক্ষিত নাগরিকদের নানাভাবে প্রভাবিত করে ক্ষমতায় আসীন হতে চান রাজনৈতিক দলগুলি। ক্ষমতায় বসেই কেমন চেহারা দাঁড়ায় শাসক দলের? এটা হলফ করে বলাই যায়, গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়ে শাসক হয়ে ওঠে স্বৈরাচারী শাসক। ক্ষমতায় বসে বেমালুম ভুলে যান দেশের মানুষের কথা। নিজেদের ইচ্ছে মতো চলাফেরা করেন, ইচ্ছে মতো ট্যাক্স বসায়, ইচ্ছে মতো জিনিসপত্রের দাম বাড়ায়। জনগণের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে ওঠে। একের পর এক দুর্নীতিতে জড়িয়ে পড়ে শীর্ষস্তর থেকে নিচু স্তরের নেতাকর্মীরা। এর ভুরি ভুরি উদাহরণ মিলবে সেই প্রথম কেন্দ্র সরকার থেকে সবকটি সরকারের আমলে। পিছিয়ে নেই রাজ্য সরকারগুলিও। শাসক দলের বিরোধিতা করলেই কি পরিণতি হয় তা দেশের মানুষ জেনে গিয়েছেন। ফলে এক শ্রেণীর নাগরিক হতাশ হয়ে ভোট দানে বিরত থাকছেন। তাতে অবশ্য দুর্নীতিগ্রস্ত শাসক দলেরই সুবিধা। আসলে আধুনিক যুগের রাজনৈতিক আদর্শ হিসেবে গণতন্ত্র দানা বেঁধে উঠেছিল অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে ইউরোপীয় ইতিহাসের পরিপ্রেক্ষিতে। সর্বজনীন ভোটাধিকার, স্বাধীন মতামত প্রকাশ ও সংগঠনের অধিকার আর আইনের শাসনই ছিল গণতন্ত্রের রাজনৈতিক আদর্শ। সেসব এখন চুল হয়ে গেছে। এখন যাতে সবাই ভোটদান করতে না পারে তারই চেষ্টা চলে বা তারই ফন্দি আটে শাসক দল। ভোটের আগে ভয় দেখানো থেকে শুরু করে খুন, জখম, রক্তঝরা নির্বাচনের ধর্ম হয়ে দাঁড়িয়েছে। বিশিষ্ট লেখক দার্শনিক সম্প্রতি হলবার্গ পুরস্কারপ্রাপ্ত গায়ত্রী চক্রবর্তী স্পিভাককে তার গণতন্ত্রের রহস্য বইতে বলেছেন, অবশ্যই দেশে বিদেশে প্রায় সর্বত্র নির্বাচনে মারামারি হয়, জবরদস্তি হয়, কারচুপি হয় এবং এইসব অন্যায় বন্ধ করার জন্য যথাসম্ভব পুলিশি চেষ্টা অতি অবশ্যই করা উচিত। সুপরিচালিত নির্বাচন হলো গণতন্ত্রের গণিত। যে কোনো মতবাদকে গণতন্ত্রের গণিত আসন দিতে বাধ্য, কিন্তু তা হয় কি? তিনি আরও বলেছেন, শুধু খুন জখম ছাড়া নিয়মানুবর্তী নির্বাচন পরিচালনা করা গেলেই গণতন্ত্র হয় না। আসলে গণতন্ত্রের পাটিগণিতকে কর্মক্ষম করতে হলে আগে চাই গণতান্ত্রিক সমাজ, ডেমোক্রেটিক সোসাইটি। সেটা তো আজও গড়ে উঠল না আমাদের দেশে।
উল্টে প্রধান প্রধান শাসক দল গণতন্ত্রের বুলি আওড়ালেও বাস্তবে তা কতটুকু মানা হয় তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। গণতন্ত্রের প্রাণবায়ু হলো নির্বাচন। দেশে গণতান্ত্রিক ব্যবস্থায় সাফল্য আনতে হলে রাজনৈতিক দলগুলির মধ্যেও গণতন্ত্র থাকা চাই। গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী রাজনৈতিক দলগুলির মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্র থাকা বিশেষ প্রয়োজন। বর্তমানে যে দুটি দল কেন্দ্র ও বঙ্গ রাজ্য সরকার চালাচ্ছে, সেই দুটি দলের মধ্যেই অভ্যন্তরীণ গণতন্ত্র আছে কি? বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী জয়ন্তনুজ বন্দ্যোপাধ্যায় তার ভারতের গণতন্ত্র নামে একটি লেখায় বলেছেন, কোনো রাজনৈতিক দল যদি বছরের পর বছর অভ্যন্তরীণ দলীয় নির্বাচন বন্ধ রাখে, যদি সর্বস্তরের কর্মকর্তাদের স্বৈরাচারী মনোনয়নের মাধ্যমে উপর থেকে নিয়োগ করা হয়, আর যখন নির্বাচন হয় তখনও উপর থেকে সব প্রার্থী চাপিয়ে দিয়ে নির্বাচনকে উপহাসে পরিণত করে, তবে ক্রমশ সারা দেশে গণতান্ত্রিক আদর্শ দুর্বল হয়ে পড়তে বাধ্য। জাতীয় কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, তৃণমূল কংগ্রেস বা অন্যান্য দলগুলিতে অভ্যন্তরীণ গণতন্ত্রের ছিটে ফোঁটাও নেই। এমনকি বামপন্থী দলগুলিতেও সেই অর্থে গণতন্ত্র নেই। গণতান্ত্রিক কেন্দ্রিকতার নামে উপর থেকে চাপিয়ে দেওয়া হয় কর্মকর্তাদের নাম। অর্থাৎ যে দলে গণতন্ত্র নেই সেই দল ক্ষমতায় এলে কতটা গণতান্ত্রিক পদ্ধতি মেনে সরকার চালাবে তা নিয়ে প্রশ্ন তোলাই যায়। মিলিয়ে নিন, তৃণমূলের বঙ্গ রাজ্য সরকার বা বিজেপির কেন্দ্র সরকার আইনসভায় কিভাবে জোর করে বা আলোচনা ছাড়াই বা স্বল্প আলোচনা করেই কিভাবে বিল পাশ করা হয়। জয়ন্তনুজ বন্দ্যোপাধ্যায় তাই বলেছেন, মৌলিক আত্ম অনুশাসন থাকলে গণতন্ত্র বিশৃঙ্খলারই রাজনীতিতে পরিণত হবার সম্ভাবনা থেকে যায়। অদূর ভবিষ্যতে এ কি ভারত এই দিকেই যাচ্ছে? উদাহরণ হিসেবে বলা যায়, বঙ্গরাজ্যে বহু সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠান চলছে কোনো নির্বাচন ছাড়াই। স্কুল, কলেজ, সমবায়, জেলা প্রাথমিক শিক্ষা সংসদ, মধ্য শিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ, বিশ্ববিদ্যালয়গুলি চলছে কোনো গণতান্ত্রিক পদ্ধতি ছাড়াই। বহু অঙ্গরাজ্যে ঠিকমতো পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠিত হয়নি। আমাদের এই বঙ্গরাজ্যে পঞ্চায়েত নির্বাচনে কিভাবে গুন্ডাগিরি হয় তা প্রত্যক্ষ করেছেন রাজ্যবাসী। এমনকি বিরোধীদের দখলে থাকা গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ ভয় দেখিয়ে দখল করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এ তো ইতিহাস। সব দখল করো বা সব চাই যে দলের নীতি, সেই রাজনৈতিক দল গণতন্ত্র মানে? অদূর ভবিষ্যতে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ হিসেবে থাকবে কিনা এখন থেকেই প্রশ্ন তোলা যায়। মত প্রকাশকে গণতন্ত্রের মূল স্তম্ভ বলা হয়। সেই মত প্রকাশকে বাধা দিলে গণতন্ত্র মৃত প্রায় হয়ে পড়ে বলে বহু পণ্ডিত মানুষ ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন। যেমন নোবেল পুরস্কার প্রাপ্ত অমর্ত্য সেন বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা নিজের জোরেই মূল্যবান। অধিকাংশ মানুষই এই স্বাধীনতা চান, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই স্বাধীনতা গণতান্ত্রিক রাজনীতির একটা বড় হাতিয়ারও বটে। স্বাধীনভাবে মতামত প্রকাশের সুযোগ থাকলে মানুষ রাজনীতিতে অনেক বেশি করে যোগ দিতে পারেন, আর দেনও। কিন্তু আমাদের বর্তমান শাসক দলগুলি মত প্রকাশের স্বাধীনতাকে গলা টিপে মারতে চায়। তার ভুরি ভুরি প্রমাণ রয়েছে। বিরুদ্ধ মতবাদীকে হয় খুন নয় গুম করে বা জেল গারদে ভরতে চায় শাসক দল। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি বিশিষ্ট দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন, রাষ্ট্রীয় গণতন্ত্রের উদ্দেশ্য হল রাষ্ট্রীয় অধিকার সম্বন্ধে মানুষের অধিকার স্বীকার করা, আর সামাজিক গণতন্ত্রের উদ্দেশ্য হল সকল মানুষকে সামাজিক সুবিধাগুলিকে সমান অংশে দেওয়া। রিলিজিয়ন অ্যান্ড সোসাইটি। তিনি এই বইতেও বলেছেন, সংখ্যালঘিষ্ঠদের যদি দাবিয়ে রাখা হয়, তাদের মতামত প্রকাশ না করতে দেওয়া হয়, তো গণতন্ত্র স্বেচ্ছাচারে পরিণত হয়। দেশের জনগণকে হীন করে রাখলে গণতন্ত্রের সাফল্য আসে না বলে তিনি মন্তব্য করেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি মার্কিন রাষ্ট্রপতি টমাস জেফারসন, তিনি 1819 সালে অ্যাডামসকে চিঠিতে বলেছেন, রোমে গণতন্ত্র ছিল না, কেননা জনসাধারণ হীন ছিল। বিশিষ্ট সাহিত্যিক প্রমথ নাথবেশী খানিকটা ব্যঙ্গ করে বলেছেন, জনগণকে ভোলাবার পক্ষে গণতন্ত্র অতি উত্তম উপায়,
কিন্তু যদি তারা মনে করে তারাই শাসন ব্যবস্থার কর্তা, তখনই দুর্দিন। মূঢ় জনতা নিজের ভালো মন্দ বোঝে না, অন্য একজনকে তাদের হয়ে কাজ করতে হয়, একেই বলে গণতন্ত্র। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের শাসক দল এসবের ধারে না। তারা সবসময় মূঢ় জনগণকে পিছনের দিকে এগিয়ে যেতে বলেন। এর ফলে আমাদের দেশের ৭৩ বছরের বৃদ্ধ গণতন্ত্র কি সেই পিছনের দিকে এগিয়ে যাচ্ছে? ঠিক যেমন চলমান বাসে উঠলেই বাসের খালাসি বলে ওঠেন, পিছনের দিকে এগিয়ে যান।